চিৎকার করে বললেন কল্যাণী। আমিও দেখতে চাই কার বুকের পাটায় এত দম যে নীল রায়চৌধুরীর গায়ে হাত দেয়। নীলের চোখে মুখে ভয়ের লেশ মাত্রও নেই। আগুন চোখে কল্যাণীর দিকে তাকিয়ে থাকলো সে। গতকাল নীলের অমন রূপ দেখার পর সকলেই নীলকে নিয়ে একটু ভয় পেয়ে রয়েছে। এই সিচুয়েশনে কেউ ওর গায়ে হাত লাগানোর সাহস করবে? সেন পরিবারে কি এতটা সাহসী কেউ রয়েছে? সিচুয়েশন আউট অফ কন্ট্রোল চলে যেতে দেখে আদ্রিতা ঘাবড়ে গেল। ওর চোখে মুখে ছিল চিন্তার ছাপ। নীলের জামাটা টেনে আদ্রিতা ওকে বলল, আর কিছু বলো না, ঠাম্মা এমনি রেগে আছে। আদ্রিতা, তুমি একদম চিন্তা করো না। আর কিছুক্ষণের মধ্যে সেন পরিবারের সবাই এসে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। আদ্রিতাকে এসব বলে আশ্বস্ত করতে চাইল নীল, কিন্তু কথাটা একটু জোরেই বলে ফেলেছে সে। পরিবারের সকল সদস্য নীলের এই কথা শুনতে পেল। নীলের কথা শুনে পরিবারের সদস্যরা আবার নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। রোজ দিন এই বাড়িতে নীল আর আদ্রিতার জন্য তামাশা লেগেই রয়েছে, আমরা ক্ষমা চাইবো কেন? এবার কিন্তু নীল বাড়াবাড়ি করছে, তাও আবার আদ্রিতার কাছে। নীল পাত্তা দিল না, সোজা আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ালো। দুজন শক্ত করে দুজনের হাত ধরলো। আদ্রিতা আর নীলের কেমিস্ট্রি দেখে কল্যাণী দেবী বুঝে গিয়েছিলেন যে ওদের মধ্যে ভালোবাসা ঘর বেঁধেছে, বেশ গভীর হয়ে গিয়েছে দুজনের সম্পর্ক। কিন্তু এসব দিয়ে ওনার কি? এসব ভাবতেই মাথার ভেতর আগুন জ্বলে গেল ওনার। ঠিক সেই সময় হলের বাইরে থেকে একটা আওয়াজ এলো, কল্যাণী ম্যাডাম, বসু গ্রুপের সিইও রাহুল বসু এসেছেন। বাড়ির চাকরের আওয়াজ পেয়ে কল্যাণী নিজেকে সংযত করে নিলেন। তারপর রাহুল ঘরে ঢুকতেই তাকে নবীন সেন এবং কল্যাণী দুজনে মিলে ওয়েলকাম জানালেন। আমি আবার আপনাদের বিরক্ত করতে চলে এলাম, এই কথা বলতে বলতে হলের মধ্যে প্রবেশ করলো রাহুল। ওর পেছনে রয়েছে কয়েকজন বডিগার্ড। রাহুল ঢুকেই একবার নীলের চোখে চোখ রাখলো এবং তারপরই কল্যাণীর দিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার করলো রাহুল বসু। আরে, হোয়াট আ সারপ্রাইজ! আপনি হঠাৎ, কোনো সমস্যা হয়েছে? রাহুলকে সম্মান জানিয়ে বললেন কল্যাণী। না না, আসলে আজ আমি মূলত আদ্রিতার সঙ্গেই দেখা করতে এসেছি। কল্যাণীর দিকে তাকিয়ে বলল রাহুল। আদ্রিতার নামটা শুনেই একটা চাপা গুঞ্জন শোনা গেল হল ঘরে। কল্যাণী অবাক হলেও তা লুকিয়ে গেলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই রাহুলের নজর আদ্রিতার উপর পড়ল। রাহুল আর সময় নষ্ট না করে ওর দিকে এগিয়ে গেল। এই যে বৌদি, আমার নাম রাহুল বসু। আপনার বিষয়ে অনেক শুনেছি জানেন, কিন্তু এখনো অবধি আমাদের দেখা হয়ে ওঠেনি। হাসতে হাসতে আদ্রিতার দিকে তাকিয়ে বলল রাহুল। রাহুলের মুখ থেকে কথাগুলো শুনে সেন পরিবারের অন্য সদস্যরা চমকে উঠল। ওরা হতবাক হয়ে গেল রাহুলের মুখে বৌদি ডাক শুনে। ও কেন আদ্রিতাকে বৌদি বলে ডাকছে? সবাই অবাক দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে রইল, আর মুচকি হেসে সবটা এনজয় করতে লাগলো নীল। রাহুল নিজের ম্যানেজারের থেকে একটা ডকুমেন্ট নিয়ে সেটা আদ্রিতার হাতে দিতে দিতে বলল, বৌদি, আমি কলকাতার বাইরে চলে যাচ্ছি, আপনার কাছে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য এসেছি। আমি সেন পরিবারের 60% শেয়ার ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের জন্য নিয়েছিলাম, ওটা আমি আপনার নামে ট্রান্সফার করতে চাই। এসব শুনে কল্যাণী ও পরিবারের বাকি সদস্যদের তো চক্ষু চড়ক গাছ। এই ছেলে বলে কি? সবার চোখে মুখে লোভের হাসি ফুটে উঠল। রাহুল যদি ওই 60% শেয়ার আদ্রিতার নামে করে দেয়, তাহলে সর্বোপরি সেন পরিবারের লাভ হবে। উপরন্তু একটা গোটা কোম্পানি সেন পরিবারের নামে রেজিস্টার হবে। এ তো মেঘ না চাইতেই জল। বৌদি, শুধু একটা কথা আমি ক্লিয়ার করে দিতে চাই, আপনাকে ভরসা করি বলেই শেয়ারস গুলো হ্যান্ড ওভার করছি, তাই ওই শেয়ারের উপর আপনি ছাড়া আর কারো কোনো অধিকার থাকবে না। কথা বলেই পরিবারের বাকি সদস্যদের উপর নজর ঘোরালো রাহুল। রাহুল, সবই তো বুঝলাম, কিন্তু এটাই বুঝতে পারলাম না যে এটা আপনি আমায় কেন দিচ্ছেন, আর আপনি আমাকে বৌদি বলে ডাকলেন কেন? কৌতূহলী আদ্রিতা জিজ্ঞেস করলো। আদ্রিতার কথা শুনে মুচকি মুচকি হাসতে শুরু করলো রাহুল। কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে নীলের সামনে এসে দাঁড়িয়ে পড়লো সে। এসব দেখে পরিবারের বাকি সদস্যরা শকড হয়ে গেল, ওদের কিছুই মাথায় ঢুকলো না। আপনাকে বৌদি বলছি কারণ আপনি নীলের স্ত্রী, হাসি মুখে বলে উঠল রাহুল। এক মুহূর্তের জন্য যেন একটা নিস্তব্ধতা ছেয়ে গেল সেন বাড়ির হল ঘরে। শুধু রাহুলের গলায় শুনতে পাওয়া গেল। সে এবার নীল এবং আদ্রিতার সাথে কথা বলা শুরু করলো। নীল, তুমি যদি আমাকে আগে বলতে যে আদ্রিতা সেন তোমার, একদম কলকাতায় ফিরে কিন্তু আমাদের বাড়িতে তোমায় যেতে হবে, বাহানা করলে চলবে না। বন্ধুর সাথে বেশ জমিয়ে মশকরা শুরু করলো নীল। আরে না না, বাহানা দেব না, আমিও তো আড্ডা দিতে চাই। আস্তে আস্তে নীলকে জবাব দিল রাহুল। ওদের কথা শেষ হতে না হতেই রাহুলের এক বডিগার্ড এসে ওর কানে ফিসফিস করে কিছু একটা বলল। রাহুল ওকে হাত দেখিয়ে অপেক্ষা করতে ইশারা করলো। তারপর নীলের দিকে ঘুরে বলল, নীল,
তোমার সঙ্গে বসে লাঞ্চ করার ইচ্ছে ছিল, কিন্তু তুমি তো জানোই আমার আজই ফ্লাইট। এখন না বেরোলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যেও। যাওয়ার আগে রাহুল এবং নীল দুজনেই কোলাকুলি করলো। তারপর রাহুল নিজের বডিগার্ডসদের নিয়ে সেন ম্যানশন থেকে বেরিয়ে গেল। তুমি রাহুল বসুকে চেনো? অবাক চোখে প্রশ্ন করলো আদ্রিতা। হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধু, হেসে জবাব দিল নীল। নীলের সঙ্গে রাহুলের এই ব্যবহার দেখে সেন পরিবারের সদস্যরা একেবারে অবাক হয়ে রইল। ওরা বিশ্বাসই করতে পারছিল না যে এমনও হতে পারে। নীল এমন ভিখিরি, কিন্তু ওর বন্ধুরা সব শহরের নামি দামি লোকজন। এটা কিভাবে সম্ভব? রাহুল বেরিয়ে যাওয়ার পরও ওদের মাথায় এসবই ঘুরছিল, আর সকলে ঘুরে ঘুরে নীলকে দেখতে থাকলো। আদ্রিতা, এখন থেকে তোমাকেই ওই শেয়ারস গুলোর খেয়াল রাখতে হবে, বুঝলে? রাহুল কিন্তু ভরসা করে দিয়ে গিয়েছে তোমায়। শকুনের নজর থেকে সামলে রেখো এগুলোকে। বলতে বলতে একবার নবীনের দিকে নজর ঘোরালো নীল। তারপর আদ্রিতাকে নীল বলল, আমাকেও এবার অফিস যেতে হবে, অনেকক্ষণ এখানে সময় নষ্ট করে ফেলেছি। আমি আসছি, তুমি সাবধানে বাড়ি ফিরে যাও। আদ্রিতা আর কোনো প্রশ্ন করার আগেই নীল পিছনের দিকে ঘুরে ম্যানশন থেকে বেরিয়ে গেল। নবীন তাকিয়েছিলেন আদ্রিতার দিকে। আসলে কেউই ভাবতে পারেনি যে পরিবারের শেয়ারস গুলো আদ্রিতার কাছে চলে আসবে। এক মুহূর্তে পরিবারের সকলের কাছে আদ্রিতার সম্মান 4 গুণ বেড়ে গেল। এখন তো কল্যাণী সেনও আদ্রিতার সামনে মুখ খোলার আগে দুবার ভাববেন। তিনি আদ্রিতার দিকেই তাকিয়েছিলেন। এসব ঘটনা যেন ওনার হজম হচ্ছিল না। আদ্রিতাকে এখন কি বলা উচিত তা ভেবে পাচ্ছিলেন না তিনি। ব্যাপারটা সহজ হওয়ার বদলে আরো ঘেঁটে গেল এবার। ঠিক সেই সময় আদ্রিতার ফোনে একটা মেসেজ এলো। সেই মেসেজটা নীল পাঠিয়েছিল। ওতে লেখা ছিল, যা খুশি হয়ে যাক, তোমার পরিবারের সদস্যরা তোমার সামনে কাঁদুক, চিৎকার করুক, ক্ষমা চাক, কিন্তু তুমি ওই শেয়ারস অন্য কারোর নামে করবে না। নীল মেসেজ না করলেও গতকাল আর আজকের ঘটনার পর আদ্রিতা এই বোকামিটা অন্তত করতো না। সেন পরিবারের উপর আর কোনো মায়া দয়া নেই আদ্রিতার। অপরদিকে রায়চৌধুরীদের অফিসে পৌঁছতেই নীলের ফোন বেজে উঠল। নম্বরটা অচেনা দেখে একটু অবাক হয়ে ফোনটা তুললো। হ্যালো, আপনি কি নীল রায়চৌধুরী বলছেন? ফোনের ওপাশ থেকে শান্ত গলায় কেউ কথাটা বলে উঠল। হ্যাঁ বলুন, আমি নীল বলছি। আপনি কে বলছেন? নীল খুবই কনফিউজড হয়ে গিয়েছিল। আসলে খুব কম লোকের কাছেই নীলের এই ফোন নম্বর রয়েছে। নমস্কার নীল বাবু, আমার নাম কমলেশ কুন্ডু। কল্লোল চ্যাটার্জির কাছ থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছি। ভারী গলায় বলে উঠলো ওই ব্যক্তি। ওনার কথা শুনে নীলের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। আপনি কি ওই প্রস্তরজিৎ পিলটার জন্য ফোন করেছেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। কল্লোল বাবু বলছিলেন যে আপনার ওই পিলটা নাকি খুব ভালো, তাই আমি ভাবলাম একবার খেয়ে দেখি। প্লিজ আপনি পিলটার দাম বলুন, আর চিন্তা নেই, আমি কোনো দরাদরি করব না। সোজাসুজি নিজের কথা নীলের সামনে রাখলো কমলেশ। ঠিক আছে, ওই পিলটা নিতে চাইলে কাল এমন সময় আমার নাম্বারে একটা ফোন করবেন, আর দাম সেম 5 লাখ। ঠিক আছে তো? নীল জিজ্ঞেস করলো। টাকাটা বড় ব্যাপার নয়, আপনি শুধু ওষুধটা দিয়ে দিন। খুশি হয়ে বলল কমলেশ। নীল ভাবলো আরো একটু বেশি টাকা চাইলেও হয়তো কমলেশ দিয়ে দিত, কিন্তু সব হয়ে যাওয়ার পর এখন আর ভেবে কি হবে। তখনই নীলের কেবিনের দরজায় নক করে ওর সেক্রেটারি নন্দিতা ভিতরে এলো। স্যার, দুজন আপনাকে খুঁজতে খুঁজতে অফিস পর্যন্ত চলে এসেছে। হাঁপাতে হাঁপাতে নীলকে বলল নন্দিতা, কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই দুজন ওর কেবিনে প্রবেশ করলো। ওদের দেখেই আনন্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নীল। দৌড়ে গিয়ে ওই দুজনকে জড়িয়ে ধরলো। মা, বাবা, তোমরা কলকাতায় কবে এলে? নিজের বাবা মাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীল। দুজনকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো সে। এসো এসো, তোমরা এখানে বসো। ওদের নিজের কেবিনে নিয়ে এসে বাবা মাকে নিজের চেয়ারে বসালো নীল। তারপর দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। এটা দেখে নন্দিতা অবাক হয়ে গেল।